কেমন ক্যাটাগরির খাবার খাই। সাধারণত কেমন বিজ্ঞানীরা গবেষণা করে বলল আমরা সব পৃথিবীতে যত ক্যাটাগরির প্রাণী আছে, কেমন যত ক্যাটাগরির প্রাণী আছে, বিজ্ঞানীরা এই প্রাণীগুলোকে 3টা স্টেপে তারা বিভক্ত করলো। একটাকে তারা নাম দিল কেমন অমনিভরাস। ভরাস বানাটা এক একভাবে লিখছে, কেউ আর ইউএস, কেমন কেউ আর ও ইউএস, এক্স্যাক্টলি সঠিক উত্তর হচ্ছে আর ও ইউএস, অমনিভরাস। একটাকে বলা হচ্ছে কার্নিভরাস, একটাকে বলা হয় হার্বিভরাস। 3 ক্যাটাগরি তারা ভাগ করছে। এর মধ্যে এই 3টাই হচ্ছে মূলত, আমি যদি বলি সহজ করে, 3টা হচ্ছে মূলত ল্যাটিন শব্দ। তাহলে আমরা যদি এগুলো হচ্ছে মূলত ল্যাটিন ওয়ার্ড, তাহলে আমরা যদি এটার অর্থ বুঝতে পারি তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে। দেখো, ল্যাটিন অমনি শব্দের অর্থটাই হচ্ছে মূলত অল অথবা সবকিছু। আর ভরাস যে শব্দটা আছে, এই ভরাস শব্দটির কেমন অর্থ হচ্ছে মূলত টু ইট বা ভক্ষণ করা, টু ইট বা ভক্ষণ করা, অথবা কোনো খাবারকে খাওয়া। তাহলে কেন অমনিভরাস মানে কি? যারা সবকিছুকে খায়, সবকিছুকে ভক্ষণ করে। এদেরকে আমরা বাংলা ভাষায় দেখবো বই পুস্তকের মধ্যে এদেরকে লিখে রাখছে সর্বভুক। কি লিখা? সর্বভুক। এরপরে দেখো কার্নিভরাস। তাহলে কার্নিভরাস ল্যাটিন শব্দের কার্নি, কেমন এর অর্থ হচ্ছে মূলত ফ্ল্যাশ অথবা মাংসল অংশ, মানে একটা মাংসল টাইপের কিছু একটা, কেমন। আর ভরাস মানে কি? এই যে একটাকে বললাম টু ইট বা ভক্ষণ করা। তাহলে এদেরকে সাধারণত কি নামে ডাকা হয়? মাংসাশী। কি নামে ডাকা হয়? মাংসাশী। হার্বিভরাস, হার্বি শব্দটার হার্ব একটা ল্যাটিন শব্দ। হার্ব শব্দটার অর্থ হচ্ছে মূলত কেমন প্লান্ট অথবা উদ্ভিদ। আর ভরাস মানে কি? টু ইট বা ভক্ষণ করা। তাহলে এদেরকে সাধারণত বলা হয় কেমন যারা তৃণভোজী, মানে যারা লতাপাতা খায় আর কি, সোজা কথা, যারা উদ্ভিদকে ভক্ষণ করে, লতাপাতা খায় এরা। অথবা এদেরকে আবার কোনো সময় এদেরকে শাকাশীও বলা হয়। কি নামে ডাকা হয়? শাকাশী। তাহলে 3টা ক্যাটাগরি আমরা পেয়ে গেলাম, সর্বভুক, কেমন মাংসাশী এবং তৃণভোজী। তাহলে অমনিভরাস, কার্নিভরাস এবং হার্বিভরাস। তাহলে এগুলো কি ধরনের শব্দ? এগুলো হচ্ছে ল্যাটিন শব্দ। এবং এই ল্যাটিন যে শব্দগুলো আছে, এই যে ল্যাটিন শব্দগুলো আছে, তাহলে এই ল্যাটিন শব্দগুলোর ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো যে অমনি শব্দের অর্থ কি? অল বা সবকিছু। কারণ কার্নি মানে হচ্ছে ফ্লেশ বা মাংস, আর হার্বি মানে হচ্ছে প্ল্যান্ট বা উদ্ভিদ। তাহলে অমনিভরাস যেহেতু সর্বভুক, তাহলে যদি বলা হয় একটা সর্বভুকের উদাহরণ তুমি বলো, তাহলে সর্বভুকের উদাহরণের ক্ষেত্রে আমরা যারা মানুষ, যেমন আমরাই কি সর্বভুক। যেমন মানুষ, দেখো এখানে একটা ফানি পিকচার দেওয়া আসলে, কারণ এত খাবার তো আর একজন মানুষ খাইতে পারবে না, এটা একটা মজার জিনিস আর কি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে মানুষ হচ্ছে সব খায়, তাই না? মানুষ সব খায়, মানুষ লতা পাতা খায়, কেমন ছোট ছোট মানে ছোট প্রাণী বলো, বড় প্রাণী বলো, সব। ওই যে মুরগি খাচ্ছে একটা প্রাণী, আবার ধরো ছোট ছোট কেমন ওই যে অনেক সময় আমরা কবুতরের বাচ্চাগুলোকে খাই, তারপর আবার ধরো পাখির বাচ্চা, এগুলোকে আমরা রান্না করে খাই। তারপরে আমরা ছোট বড় সব লতা পাতা বলো, শাকসবজি সবই আমরা খাই। তার মানে মাংসাশী কারা? যেমন যদি বলে একটা কমন মাংসাশী প্রাণীর নাম বলো, তাহলে সেটা কি? হাইড্রা। যেমন তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে হাইড্রা নামে যে অধ্যায়টি বিদ্যমান আছে, সেই হাইড্রা কিন্তু একটা মাংসাশী প্রাণী। হ্যাঁ, সে হচ্ছে মূলত কার্নিভরাস। আর ঘাসফড়িং, এটা একটা অধ্যায় আছে তোমাদের, 2য় অধ্যায় বিশেষ করে প্রাণী বিজ্ঞানেরই। এরা হচ্ছে মূলত তৃণভোজী বা শাকাশী। এদেরকে বলা হয় সাধারণত কি? হার্বিভরাস। তাহলে হাইড্রাকে বলা হয় কার্নিভরাস, ঘাসফড়িংকে বলা হয় হার্বিভরাস, আর মানুষকে বলা হয় কি? অমনিভরাস। কারণ মানুষ হচ্ছে সর্বভুক, সবকিছু খায় সে। তাহলে মোটামুটি এই 3টা ল্যাটিন ওয়ার্ড সম্পর্কে তোমাদেরকে বেসিক। অধ্যায়টি প্রাণী বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতিবারই দেখা যায় এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন এবং বোর্ড পরীক্ষায় 2 থেকে 3টা এমসিকিউ এসে থাকে। তার পাশাপাশি এডমিশন পরীক্ষায় এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা পরিপাক ও শোষণ এই অধ্যায়টি সম্পর্কে একটু বিস্তারিত জানব। বিশেষ করে কয়েকটি ধারাবাহিক সেশনের মাধ্যমে এই ক্লাসগুলো হবে, এবং আজকে আমরা পরিপাক টপিকটি সম্পর্কে একটু বেশি করে ধারণা লাভ করব। খেয়াল করে দেখো, অধ্যায়টির নামে হচ্ছে পরিপাক ও শোষণ। আমি যদি বলি সেটা হচ্ছে এক্স্যাক্টলি ডাইজেশন, ইংলিশে যদি বলা হয় ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। পরিপাক এই শব্দটা চিন্তা করলেই আমাদের মাথার মধ্যে কমন একটা থিম চলে আসে, যে পরিপাক মূলত খাদ্যের সাথে জড়িত, তাই না বলো? হ্যাঁ, আমরা যে খাবারগুলো খাই, ওই খাবারগুলো আমাদের মুখগহ্বর দিয়ে প্রবেশ করে, গলবিল দিয়ে, অন্ননালী দিয়ে আমাদের পাকস্থলীতে মানে পেটের এখানে চলে আসে।
তারপরে নানান ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আমাদের এই খাবারটা মেটাবলাইজড হয়, মানে হজম হয়ে যায়, এবং পরবর্তীতে ওই খাবারের যে মুখ্য উপাদানগুলো, সেই মুখ্য উপাদানগুলোকে আমাদের দেহ শোষণ করে রেখে দেয়, মানে যেগুলো আমাদের দেহের জন্য অতীব প্রয়োজনীয়, এবং অপচিত যে বর্জ্য পদার্থগুলোকে সেগুলো আমাদের দেহ কেমন দেহের বাইরের দিকে নিষ্কাশন করে দিতে সাহায্য করে। তাহলে এই যে ঘটনাগুলো, এগুলোকে নিয়েই বিজ্ঞানীরা অনেক বেশি পরিমাণ গবেষণা করেছেন, জল্পনা কল্পনা সব এগুলো নিয়ে, যার ফলে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন এই অধ্যায়টি মূলত পরিপাক, মানে কিভাবে খাবারগুলো মেটাবলাইজড হবে এবং শোষণ, ওই খাবারের ওই মেটাবলাইজড অংশগুলো থেকে, পরিপাকৃত খাদ্যসার থেকে আমরা কতটুকু জিনিসকে অ্যাবজর্ব করে রাখতে পারবো আমাদের দেহকে ধরো শক্তি এবং কর্মক্ষম করে তোলার জন্য, আমাদের দেহের নিউট্রিশনটা মানে পুষ্টিটাকে ঠিক রাখার জন্য। চলো আমরা কেমন স্টেপ বাই স্টেপ একটু আগাই। দেখো এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটাই মূলত পরিপাক তন্ত্রের, বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিক তন্ত্রের একটা বিশেষ গঠন, যেটার স্টার্টিং পয়েন্টটা একদম এই আমাদের মাউথ পোর্ট, মানে আমাদের মুখছিদ্র থেকে বা মাউথ থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট, এবং যেটা মূলত আমাদের অ্যানাস জায়গাটুকুর মধ্যে এসে শেষ হয়ে গেছে। অর্থাৎ মুখছিদ্র থেকে স্টার্টিং পয়েন্ট, পায়ছিদ্রের দিকে হচ্ছে এন্ডিং পয়েন্ট। এই যে লম্বা পেঁচানো 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 একটা নলের মতো একটা স্ট্রাকচার, একটা নলাকার স্ট্রাকচার, যেটাকে আমরা বলি পৌষ্টিক নালী, আর এর দুই পাশ জুড়ে কেমন বিশেষ বিশেষ কিছু জায়গার মধ্যে কিছু গ্রন্থি বিদ্যমান, যেটাকে সাধারণত বলা হয় পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি। তাহলে আমরা যদি পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র এই শব্দটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, তার মানে খাদ্য পরিপাকের সাথে সম্পর্কিত যে তন্ত্রটা, সেটার নাম কি? পৌষ্টিক তন্ত্র। তাহলে একটা পৌষ্টিক তন্ত্রের আমরা দুইটা বিশেষ স্ট্রাকচার পাই, একটা হচ্ছে নালী পাই, আর এটা কি গ্রন্থি পাই, নালী আর গ্রন্থি। তাহলে এই দুইটা স্ট্রাকচার মিলে হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্রটা, একটা হচ্ছে নালী, একটা হচ্ছে গ্রন্থি, একটা নালী একটা গ্রন্থি। আমরা স্টেপ বাই স্টেপ একটু আগে। ফার্স্টে আমাদের আগে একটু জানা প্রয়োজন যে পরিপাক জিনিসটা আসলে বিস্তারিত জিনিসটা কি, পরিপাকটাই বা কি। বিজ্ঞানীরা অনেক গবেষণা করে তারা বলল যে আমরা যে জটিল খাবারগুলোকে খাই, যে জটিল খাদ্যবস্তুকে আমরা ভক্ষণ করি, এই জটিল খাদ্যবস্তুকে অবশ্যই আমাদের দেহ ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করতে চায়, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র দানা ছাড়া আমাদের দেহ সেটাকে শোষণ করতে পারে না। জটিল খাদ্যবস্তুকে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করতে পারি, কারণ যার ফলে এই খাবারগুলো আমার দেহের জন্য অনেক বেশি পরিমাণ সরল, তরল এবং দেহকোষের শোষণ উপযোগী বা গ্রহণ উপযোগী হবে, দেহকোষের গ্রহণ উপযোগী। তাহলে খেয়াল করে দেখো তো কেমন পরিপাকটা হচ্ছে মূলত একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা জটিল খাদ্যবস্তু ভাঙবে। কেমন মনে করো যে তুমি ভাত খেলে, মুরগির মাংস খেলে, ডাল খেলে, কেমন আলু ভর্তা খেলে, এই যে নানান ধরনের জটিল খাবারগুলো তুমি ভক্ষণ করলে, কারণ ওই খাবারগুলো দেহ কিন্তু একদম সরাসরি ওইভাবে কেমন আমাদের দেহের মধ্যে থাকবে, মানে গিয়ে খুব একটা বেশি কাজে লাগবে না, কারণ যার ফলে এই খাবারগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র দানাতে পরিণত করতে হবে, যার ফলে এটা হয়ে যাবে সরল, তরল এবং দেহকোষের শোষণ উপযোগী। এবং এটা করতে গেলে বিজ্ঞানীরা খেয়াল করে দেখলো যে দুইটা জিনিসের মাস্ট বি প্রয়োজন, একটা হচ্ছে হরমোন, একটা হচ্ছে এনজাইম। মানে হরমোনের প্রভাব লাগবে এবং এনজাইমের সহায়তা লাগবে, তার মানে হরমোনের প্রভাব এবং এনজাইমের সহায়তা, এনজাইমের সহায়তা। তার মানে একটা জটিল খাদ্যবস্তু ভাঙবে, ভেঙে সরল, তরল এবং দেহকোষের শোষণ উপযোগী ক্ষুদ্র ক্ষুদ্র দানাতে পরিণত হবে। কিভাবে হবে? উত্তর হরমোনের প্রভাব আর এনজাইমের সহায়তা। তাহলে ফার্স্টে আমাদের একটু জানা উচিত যে হরমোন জিনিসটা আসলে কি। হরমোন, এই যে বারবার করে উচ্চারণ হচ্ছে হরমোন, হরমোনটা হচ্ছে মূলত এক ধরনের রস, যেটা আমরা প্রাণ রসও বলতে পারি। কেন? এক ধরনের প্রাণ রস, যেটা কোত্থেকে আসে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আসে। কোত্থেকে আসে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আসে। অন্তঃক্ষরা মানেটা কি? অর্থাৎ এমন গ্রন্থি যার রসটাকে পরিবহনের জন্য কোনো নালীর প্রয়োজন পড়ে না, সে ব্লাডের মাধ্যমে, রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। কিসের মাধ্যমে?
রক্তের মাধ্যমে পরিবাহিত। এই জন্য তোমরা যখন ডাক্তারের কাছে গেলে হরমোন টেস্ট দেয় না, তখন কি করে? আলটিমেটলি ব্লাড টেস্ট বা রক্তের স্যাম্পল নেয়, কারণ রক্তের মধ্যে কি হরমোনের উপাদানগুলো বিদ্যমান থাকে। আর এনজাইম মানে কি? এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন ধর্মী পদার্থ, কেমন, যাদের কাজ হচ্ছে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করা। বিক্রিয়ার গতিকে কি করা? ত্বরান্বিত করা, হ্রাস বৃদ্ধি করা, বিক্রিয়ার গতিকে বাড়ানো কমানো। কারণ বিক্রিয়ার গতিকে বাড়াইতে পারে বা কমাইতে পারে, ত্বরান্বিত করা। তাহলে আমরা পরিপাকের একটা বেসিক থিম পেয়ে গেলাম, যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বা যে প্রক্রিয়ায় আলটিমেটলি জটিল খাদ্যবস্তু ভেঙে কেমন সরল, তরল এবং দেহকোষের গ্রহণ উপযোগী ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণায় পরিণত হয়ে যাবে। কিসের প্রভাবে? হরমোনের প্রভাবে। কিসের সহযোগিতায়? এনজাইমের সহযোগিতায়। তাহলে এই জিনিসটাকে বলা হয় পরিপাক। বিজ্ঞানীরা পরিপাক সম্বন্ধে যখন গবেষণা শুরু করলো, তখন তারা খেয়াল করে দেখলো যে পরিপাকটা মূলত দুই ক্যাটাগরির হয়। পরিপাকটা মূলত দুইটা ক্যাটাগরির হয়। একটাকে তারা নাম দিল যান্ত্রিক পরিপাক, একটাকে তারা নাম দিল রাসায়নিক পরিপাক। অর্থাৎ একটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন, একটা হচ্ছে কেমিক্যাল। যান্ত্রিক পরিপাকের মধ্যে কি হয়? মূলত নামের মধ্যে খেয়াল করে দেখো, মেকানিক্যাল মানে যান্ত্রিক। যান্ত্রিকের মধ্যে সাধারণত কেমন বিভিন্ন টাইপের কর্মকাণ্ডগুলো হয়। যেমন আমি যদি মুখের কথা কল্পনা করি, তাহলে মুখের মধ্যে একটা যান্ত্রিক পরিপাক সম্পন্ন হবে। তাহলে মুখের মধ্যে কি আছে? দাঁত আছে, জিহ্বা আছে, তালু আছে, সবগুলো মিলে খাবারকে কিছু না কিছু একটা করবে। এই জন্য বলা হয় যে যান্ত্রিক পরিপাকগুলোতে সবসময় কেমন খাবার দেখা যাচ্ছে, খাবারের চর্বণ এবং খাদ্য গলাধকরণ এবং খাদ্যের সঞ্চালন, এই জিনিসগুলো সাধারণত যান্ত্রিক পরিপাকের সাথে জড়িত। যে খাদ্য চর্বণ, গলাধকরণ, খাদ্য সঞ্চালন মানে খাবার যে যাচ্ছে, এগুলো হচ্ছে মেকানিক্যাল প্রসিডিউর। আর কেমিক্যাল প্রসিডিউরের মধ্যে কেমন থাকে? কেমন নামের মধ্যে দেখো, রাসায়নিক বা কেমিক্যালাইজেশন। কেমন রাসায়নিকের মধ্যে অবশ্যই কি ঘটবে? খালি বিক্রিয়াগুলো ঘটবে। কি ঘটবে? কেমিক্যাল রিয়াকশনগুলো হবে বা বিক্রিয়াগুলো হবে। কেমন? তাহলে কেমিক্যাল রিয়াকশন বা বিক্রিয়াগুলো এখানে সংঘটিত হবে। তাহলে মোটামুটি আমরা পরিপাক সম্বন্ধে একটা বেসিক ধারণা পেয়ে গেলাম, যে পরিপাক জিনিসটা কেমন, কিভাবে পরিপাকটা সম্পন্ন হয়, যান্ত্রিক পরিপাকটা কি, রাসায়নিক পরিপাকটা কি। তাহলে মোটামুটি আমাদের নিকট এখন এটা ক্লিয়ার। তাহলে আমরা এরপরে একটু যাই পৌষ্টিকতন্ত্র, যেটা একটু আগে বলা হচ্ছিল, যে ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাকের সাথে সম্পর্কিত যে তন্ত্রটা বা সিস্টেমটা, সেটাকে আমরা বলি কি? ডাইজেস্টিভ সিস্টেম বা কেমন পরিপাক তন্ত্র। তাহলে একটা ডাইজেস্টিভ সিস্টেম অথবা পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র মূলত দুইটা জিনিস নিয়ে আমাদের তৈরি হয়। একটাকে আমরা বলি পরিপাক নালী, একটাকে আমরা বলি পরিপাক গ্রন্থি। তাহলে পরিপাক নালী যেটা, বিজ্ঞানীরা গবেষণা করে বলল পরিপাক নালী যেটা কেমন, সেটা অ্যারাউন্ড প্রায় 8 থেকে 10 মিটার লম্বা, 8 থেকে 10 মিটার লম্বা, এবং তার 8টা বিশেষ অংশ আছে। 8টা বিশেষ তার অংশ বিদ্যমান। সে কি কি? সে 8টা বিশেষ অংশগুলো যদি আমি একটু ভেঙে ভেঙে বলি, যে 8টা বিশেষ অংশগুলো কি কি তার। তাহলে একটা হচ্ছে মূলত মুখ, অথবা যেটা আমরা মুখচ্ছিদ্র বলতে পারি, মুখ অথবা মুখচ্ছিদ্র। একটাকে বলা হয় মুখ গহ্বর বা ওরাল ক্যাভিটি, মুখ গহ্বর বা ওরাল ক্যাভিটি। একটাকে বলা হয় গলবিল বা ফেরিংস, গলবিল বা ফেরিংস। তাহলে একটাকে আমরা বলতে পারি মাউথ, একটাকে আমরা বলতে পারি ওরাল ক্যাভিটি। কারণ এগুলোর ইংলিশ নামটাও তোমাদের শিখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় ওরাল ক্যাভিটি এইভাবে কি পরীক্ষায় থাকতে পারে, গলবিল বা ফেরিংস। তারপরে যেমন থাকে অন্ননালী, কারণ অনেক সময় আমরা অন্ননালী বললে চিনি, কিন্তু ইসোফেগাস বললে আমরা আবার চিনতে পারি না। তাহলে আমাদের অর্থগুলো একটু শিখতে হবে। ইসোফেগাস, ইসোফেগাস। তারপরে যদি বলি পাকস্থলী, পাকস্থলী, তাহলে পাকস্থলীর মধ্যে আমরা আসবো স্টমাক, স্টমাক। তারপর আমরা যদি একটু দেখি আমাদের ক্ষুদ্রান্ত, দেখো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সিরিয়াল যাচ্ছে, যেটাকে আমরা বলি স্মল গাট বা স্মল ইন্টেস্টাইন বলা হয়। তারপরে আমাদের বৃহদন্ত্র,
যেটাকে লার্জ গাট বা লার্জ ইন্টেস্টাইনও বলা হয়, লার্জ ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন। এবং সবার শেষে হচ্ছে আমাদের পায়ু বা পায়ুছিদ্র, যেটা আমরা বলি অ্যানাস। তাহলে মোটামুটি এই 8টা পার্ট নিয়ে হচ্ছে আমাদের কেমন পৌষ্টিক নালীটা তৈরি হয়েছে। একদম স্টার্টিং পয়েন্ট যদি আমি এখান থেকে বিবেচনা করি, ধরো এখান থেকে যদি আমি বিবেচনা করি, একেবারে আস্তে 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 পুরা স্ট্রাকচার একদম এখানে এসে মনে করো যে শেষ। তাহলে মুখছিদ্র, মুখ গহ্বর, তারপর আমাদের ধরো মুখের সাথে আমাদের গলার যে জাংশনে, যেমন কি মুখ গলবিল, তারপর হচ্ছে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র এবং পায়ু। তাহলে এই 8টা বিশেষ অংশ নিয়েই মূলত আমাদের পৌষ্টিক তন্ত্রটা, বিশেষ করে পৌষ্টিক নালীটা আমাদের তৈরি হয়। পৌষ্টিক তন্ত্রের পৌষ্টিক নালীটা তৈরি হয়, নালীর অংশ। এবার যদি আমরা একটু গ্রন্থির দিকে যাই, তাহলে আমরা আরেকটু জিনিস শিখতে পারবো যে পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি কি জিনিস বিদ্যমান। দেখি পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি কি স্ট্রাকচার বিদ্যমান। তাহলে আমরা একটু এই পিকচারটাকে একটু সরিয়ে দিই, এটা আমাদের জন্য সুবিধা হবে। এটাকে একটু সরাই দিই, এটাকে। এবার আমরা একটু দেখি পৌষ্টিক গ্রন্থিগুলোর প্রাণীকরণ। বলা হয় টোটাল 5 ধরনের গ্রন্থি বিদ্যমান। কয় ধরনের? 5 ধরনের। যেমন একটাকে আমরা বলি সেলিভারি গ্ল্যান্ড, যেটা আমাদের মুখের মধ্যে আছে, এবং এই সেলিভারি গ্ল্যান্ডটার অপর নাম হচ্ছে লালা গ্রন্থি। কি নাম? লালা গ্রন্থি। কারণ স্যালাইভা মানে হচ্ছে কি? লালা। দেন নেক্সট আমাদের হচ্ছে এই স্যালাইভারি গ্ল্যান্ড ছাড়া আমাদের যেটা থাকে সেটাকে বলা হয় আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, যেটা আমাদের স্টমাকের মধ্যে থাকে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, যেটাকে বলা হয় সাধারণত পৌষ্টিক, কেমন মানে পৌষ্টিক গ্রন্থির যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেমন, যেটাকে আমরা সাধারণত গ্যাস্ট্রিক গ্রন্থি হিসেবে অভিহিত করি। কেমন? গ্যাস্ট্রিক গ্রন্থি। আচ্ছা, 3 নম্বরের মধ্যে আসি, আমাদের ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। তাহলে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড যেটা আছে, কেমন, এই ইন্টেস্টিনাল গ্ল্যান্ডটি হচ্ছে মূলত আন্ত্রিক গ্রন্থি। আচ্ছা, এরপরে আরো 2টি গ্রন্থি বিদ্যমান, কিন্তু নামে শেষে এদের গ্রন্থি নেই। কেমন? সেটা হচ্ছে একটা বলা হয় যকৃৎ, যেটাকে আমরা লিভার বলি, লিভার অথবা কলিজা অথবা যকৃৎ। আর আরেকটা হচ্ছে প্যানক্রিয়াস, যেটাকে আমরা সাধারণত বলি অগ্নাশয়। আমরা কি নামে অভিহিত করি? অগ্নাশয় নামে অভিহিত করি। তাহলে সেলিভারি গ্ল্যান্ড মানে লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড মানে গ্যাস্ট্রিক গ্রন্থি, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড আন্ত্রিক গ্রন্থি, লিভার মানে যকৃৎ, প্যানক্রিয়াস অগ্নাশয়। ইংলিশে সব কেন বললাম, কেন লিখে দিলাম? কারণ পরীক্ষা অনেক সময় কিন্তু পরীক্ষা হলে প্যানক্রিয়াস, লিভার এভাবে থাকতে পারে। আবার অনেক সময় ধরো মানে এটাকেই সাধারণত পরীক্ষা হলে এইভাবে দিতে পারে। ধরো এইভাবে বললো লিভার, কেমন, তারপর ধরো বললো প্যানক্রিয়াটিক, যেন তুমি তখন বুঝতে পারো এই জিনিসগুলো। তাহলে আমাদের অবশ্যই অর্থ শেখা উচিত। তাহলে মাউথ, ওরাল ক্যাভিটি, ফেরিংস, ইসোফেগাস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, অ্যানাস। তারপর এখানে দেখো সেলিভারি গ্ল্যান্ড, মানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, লিভার এবং প্যানক্রিয়াস। তাহলে মোটামুটি আমরা কেমন একটা পরিপাক, যে টোটাল পরিপাকের সাথে সম্পর্কিত যে গ্রন্থিটা, মানে যেটা আমরা বলি ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিক তন্ত্র, এবং সেই সাথে তার যে নালীগুলো, সবগুলোর ব্যাপারে কিন্তু আমরা জেনে গেলাম যে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, যার সমন্বয় হচ্ছে পৌষ্টিক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। এটা এখন আমাদের একটু ক্লিয়ার। 8 থেকে 10 মিটার, কেমন? আচ্ছা, 8 থেকে 10 মিটার যেটা, এটা কিন্তু এই যে দেখো এখান থেকে স্টার্টিং পয়েন্ট যদি আমি যাত্রা শুরু করি, কেমন, একেবারে ধরো আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, হ্যাঁ, যেটা আস্তে 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 এইখানের মধ্যে এসে একদম শেষ করে, যে মাঝখানে পেছনে যে স্ট্রাকচারগুলো আছে, যেটা আমরা ইন্ডিভিজুয়াল আবার ভেঙে ভেঙে পড়বো। তাহলে আমরা মাথার মধ্যে রাখবো এটা 8 থেকে 10 মিটার। তাহলে কোন পার্টটা কতটুকু, সেটা আমরা ওই পার্টটা যখন আলোচনা হবে তখন এটা পড়লে তোমার বেশি মনে থাকবে। হ্যাঁ, এর মধ্যে তারপরে যদি একটু বলে দিই, একটু তোমাদের মনে রাখার সুবিধার্থে একটু যদি বলে দিই, যদি বলা হয় যে সবচেয়ে বড় পার্ট কোনটা, এগুলোর মধ্যে সবচেয়ে বড় পার্ট কোনটা, আসলে ক্ষুদ্রান্ত। দেখো নাম হচ্ছে, নাম দেখলে বোঝা যাচ্ছে সে মনে অনেক ক্ষুদ্র হবে, তাই না? ক্ষুদ্রান্ত, কিন্তু আসলে সে হচ্ছে 6 থেকে 7 মিটার। সেই কি 6 থেকে 7 মিটার। সে কিন্তু কেমন পুরা এইখানে যে পরিপাক, যে তন্ত্রের মধ্যে বা পৌষ্টিক তন্ত্রের মধ্যে পরিপাক নালীর যে ক্যাটাগরি, কারণ এর মধ্যে সবচেয়ে বড় কিন্তু ক্ষুদ্রান্ত। সে কিন্তু 6 থেকে 7 মিটার, যেটা আমরা পেঁচানো, এই যে দেখো, এই যে
এই স্ট্রাকচার যেটা আমরা নারী ভুঁড়ি বলতেছি, তাই না? এটা আমরা কি নামে ডাকি? নারী ভুঁড়ি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা পরের দিকে যাই। খাদ্য পরিপাকের ধাপ। বলা হয়ে থাকে খাদ্য যে পরিপাক হয়, খাদ্য পরিপাকের ক্ষেত্রে সাধারণত 6টা বিশেষ ধাপকে কেমন সে অতিক্রম করে। একটা খাদ্য যখন স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমাদের দেহের মধ্যে কেমন ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন হয়, তখন 6টা বিশেষ ধাপকে কেমন সে কিন্তু স্টেপ বাই স্টেপ পার করে। এর মধ্যে একটা ধাপ হচ্ছে, যদি আমি একটু সহজ করে এখানের মধ্যে 6টা ধাপের ব্যাপারে আমি একটু যদি লিখি তাহলে তোমাদের জন্য ইজি হবে। প্রথমে আগে খাদ্য গলাধকরণ করতে হবে, মানে খাদ্যকে চর্বণ করতে হবে, খাদ্যকে কেমন গলাধকরণ করতে হবে। ঠিক আছে, গলাধকরণ হইলো। এবার খাবারটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, যেটাকে আমরা বলি সঞ্চালন। এই সঞ্চালন যখন চলমান থাকবে তখন একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ, এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা, এমন করে মনে করো যে সাপোজ এই যে অন্ননালী থেকে ধরো পাকস্থলীতে আসলে, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত, তারপরে এই যে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে কেমন, তখন দেখা যায় তার প্রথমে যান্ত্রিক পরিপাকটা সম্পন্ন হয়, যান্ত্রিক পরিপাক, এবং পরবর্তীতে তার রাসায়নিক পরিপাকটা সম্পন্ন হয়, রাসায়নিক পরিপাক, রাসায়নিক পরিপাকটা সম্পন্ন হয়। এবং সর্বশেষে তার আমাদের দেহের জন্য প্রয়োজনীয় যে খাদ্য সারগুলো থাকে এগুলোকে সে পরিশোষণ করে রেখে দেয়, মানে যেগুলো আমাদের জন্য প্রয়োজন সেগুলোকে সাধারণত ক্ষুদ্রান্ত কর্তৃক পরিশোষণ হয়ে কেমন বৃহদন্ত্র কর্তৃক ওই অপাচিত বর্জ্য পদার্থগুলোকে নিষ্কাশিত হয়ে যায়, মানে দেহের বাইরে বের হয়ে চলে আসে। তাহলে এই 6টা স্টেপ খাদ্য পরিপাকের সাথে মূলত এই 6টা ধাপ বা 6টা স্টেপ জড়িত। তাহলে কি কি? একটা হচ্ছে প্রথমে খাবার গলাধকরণ করতে হবে, দেন নেক্সট খাবারটাকে সঞ্চালন, দেন নেক্সট যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক, পরিশোষণ এবং দিন শেষে নিষ্কাশন। তাহলে এই 6টা স্টেপ একটু আমরা মাথার মধ্যে রাখবো যে খাদ্য পরিপাকের ক্ষেত্রে এই 6টা ধাপকে মেনটেন করা হয়। হ্যাঁ, খাদ্য পরিপাকের ক্ষেত্রে 6টা ধাপকে কি সাধারণত মেনটেন করা হয়। খাদ্য গ্রহণের ধরন। আমরা কেমন ক্যাটাগরির খাবার খাই? সাধারণত কেমন বিজ্ঞানীরা গবেষণা করে বললো আমরা সব পৃথিবীতে যত ক্যাটাগরির প্রাণী আছে, কেমন যত ক্যাটাগরির প্রাণী আছে, বিজ্ঞানীরা এই প্রাণীগুলোকে 3টা স্টেপে তারা বিভক্ত করলো। একটাকে তারা নাম দিল কেমন অমনিভরাস। ভরাস বানাটা এক একভাবে লিখছে, কেউ RUS কেমন, কেউ ROUS, এক্স্যাক্টলি সঠিক উত্তর হচ্ছে ROUS, অমনিভরাস। একটাকে বলা হচ্ছে কার্নিভরাস, কার্নিভরাস। একটাকে বলা হয় হার্বিভরাস। 3 ক্যাটাগরি তারা ভাগ করছে। এর মধ্যে এই 3টাই হচ্ছে মূলত, আমি যদি বলি সহজ করে, 3টা হচ্ছে মূলত ল্যাটিন শব্দ। তাহলে আমরা যদি এগুলো হচ্ছে মূলত ল্যাটিন ওয়ার্ড, তাহলে আমরা যদি এটার অর্থ বুঝতে পারি তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে। দেখো, ল্যাটিন অমনি শব্দের অর্থটাই হচ্ছে মূলত অল, অল অথবা সবকিছু। আর বোরাস যে শব্দটা আছে, এই বোরাস শব্দটির কেমন অর্থ হচ্ছে মূলত টু ইট বা বক্ষণ করা, টু ইট বা বক্ষণ করা, অথবা কোনো খাবারকে খাওয়া। তাহলে কেন অমনিভরাস মানে কি? যারা সবকিছুকে খায়, সবকিছুকে ভক্ষণ করে। এদেরকে আমরা বাংলা ভাষায় দেখবো বই পুস্তকের মধ্যে এদেরকে লিখে রাখছে সর্বভুক। কি লিখা? সর্বভুক। এরপরে দেখো কার্নিভরাস। তাহলে কার্নিভরাস ল্যাটিন শব্দের কার্নি, কেমন এর অর্থ হচ্ছে মূলত ফ্ল্যাশ অথবা মাংসল অংশ, মানে একটা মাংসল টাইপের কিছু একটা, কেমন। আর ভরাস মানে কি? এই যে একটাকে বললাম টু ইট বা ভক্ষণ করা। তাহলে এদেরকে সাধারণত কি নামে ডাকা হয়? মাংসাশী। কি নামে ডাকা হয়? মাংসাশী। হার্বিভরাস। হার্বি শব্দটার হার্ব একটা ল্যাটিন শব্দ। হার্ব শব্দটার অর্থ হচ্ছে মূলত কেমন প্লান্ট অথবা উদ্ভিদ। আর ভরাস মানে কি? টু ইট বা ভক্ষণ করা। তাহলে এদেরকে সাধারণত বলা হয় কেমন, যারা তৃণভোজী, মানে যারা লতাপাতা খায় আর কি, সোজা কথা, যারা উদ্ভিদকে ভক্ষণ করে, লতাপাতা খায় এরা। অথবা এদেরকে আবার কোনো কোনো সময় এদেরকে শাকাশীও বলা হয়। কি নামে ডাকা হয়? শাকাশী। তাহলে 3টা ক্যাটাগরি আমরা পেয়ে গেলাম, সর্বভুক, কেমন মাংসাশী এবং তৃণভোজী। তাহলে অমনিভরাস, কার্নিভরাস এবং হার্বিভরাস। তাহলে এগুলো কি ধরনের শব্দ? এগুলো হচ্ছে ল্যাটিন শব্দ। এবং এই ল্যাটিন যে শব্দগুলো আছে, এই যে ল্যাটিন শব্দগুলো আছে, তাহলে এই ল্যাটিন শব্দগুলোর ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো যে অমনি শব্দের অর্থ কি? অল বা সবকিছু। কারণ কার্নি মানে হচ্ছে ফ্লেশ বা মাংস, আর হার্বি মানে হচ্ছে প্ল্যান্ট বা উদ্ভিদ। তাহলে
অমনিভোরাস যেহেতু সর্বভুক, তাহলে যদি বলা হয় একটা সর্বভুকের উদাহরণ তুমি বলো, তাহলে সর্বভুকের উদাহরণের ক্ষেত্রে আমরা যারা মানুষ, যেমন আমরাই কি সর্বভুক। যেমন মানুষ দেখো, হ্যাঁ এখানে একটা ফানি পিকচার দেওয়া আসলে, কারণ এত খাবার তো আর একজন মানুষ খাইতে পারবে না, এটা একটা মজার জিনিস আর কি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে মানুষ হচ্ছে সব খায়, তাই না? মানুষ সব খায়, মানুষ লতা পাতা খায়, কেমন ছোট ছোট মানে ছোট প্রাণী বলো বড় প্রাণী বলো সব। ওই যে মুরগি খাচ্ছে একটা প্রাণী, আবার ধরো ছোট ছোট কেমন ওই যে অনেক সময় আমরা কবুতরের বাচ্চাগুলোকে খাই, তারপর আবার ধরো পাখির বাচ্চা, এগুলোকে আমরা রান্না করে খাই। তারপরে আমরা ছোট বড় সব সব লতা পাতা বলো শাকসবজি সবই আমরা খাই। তার মানে মাংসাশী কারা? যেমন যদি বলে একটা কমন মাংসাশী প্রাণীর নাম বলো, তাহলে সেটা কি? হাইড্রা। যেমন তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে হাইড্রা নামে যে অধ্যায়টি বিদ্যমান আছে, সেই হাইড্রা কিন্তু একটা মাংসাশী প্রাণী। হ্যাঁ, সে হচ্ছে মূলত কার্নিভোরাস। আর ঘাসফড়িং, এটা একটা অধ্যায় আছে তোমাদের, দ্বিতীয় অধ্যায় বিশেষ করে প্রাণী বিজ্ঞানেরই। এরা হচ্ছে মূলত তৃণভোজী বা শাকাশী। এদেরকে বলা হয় সাধারণত কি? হার্বিভোরাস। তাহলে হাইড্রাকে বলা হয় কার্নিভোরাস, ঘাসফড়িংকে বলা হয় হার্বিভোরাস, আর মানুষকে বলা হয় কি? অমনিভোরাস। কারণ মানুষ হচ্ছে সর্বভূক, সবকিছু খায় সে। তাহলে মোটামুটি এই তিনটা ল্যাটিন ওয়ার্ড সম্পর্কে তোমাদের একটা বেসিক একটা আইডিয়া হয়ে গেছে। এইবার খেয়াল করে দেখো, এর পরের টপিকের নাম হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্য তার মানে নামটা দেখে বোঝা যাচ্ছে কেমন যে একটা ভদ্রতা ভদ্রতা একটা ভাব হচ্ছে, সুষম। হ্যাঁ, সম। আচ্ছা, এটাকে আমরা সাধারণত ইংলিশে বলি যে ব্যালেন্স ডায়েট। কি নামে আমরা বলি? ব্যালেন্স ডায়েট। তাহলে এই ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য জিনিসটা আসলে কি? বিজ্ঞানীরা অনেক গবেষণা করলো যে মানুষজন কেমন কত হাবি জাবি জিনিস খায়, এটা খায় ওইটা খায় সেটা খায়, ভালোও খায় খারাপও খায়, সবই খায়। কেমন এখন কোন খাবারগুলো তার জন্য ভালো, কোনগুলো তার জন্য তার লাইফের জন্য বেশি সুইটেবল, বেশি হেলদি। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলোকে সাধারণত বলা হয় ব্যালেন্স ডায়েট। তাহলে ব্যালেন্স ডায়েটকে বিজ্ঞানীরা এমন একটা সংজ্ঞায়িত করলো যে যেসব খাবার কেমন যেসব খাবার আমাদেরকে পুষ্টি দিবে, শক্তি দিবে এবং দেহকে কর্মক্ষম করে তুলবে। তাহলে কি বললাম বলতো? যেসব খাবার আমাদেরকে পুষ্টি দিবে, শক্তি দিবে এবং দেহকে কর্মক্ষম করে তুলবে, এমন খাবারকে বলা হয় সুষম খাদ্য। এবং তারা বললো সুষম খাদ্যের অবশ্যই 6টা বিশেষ উপাদান থাকবে। সুষম খাদ্যে মূলত 6টা বিশেষ উপাদানের একটা কম্বো প্যাকেজ, একটা কম্বিনেশন। কারণ একটা খাবারকে কখনো সুষম খাদ্য বলা যায় না যে যে খাবারটা আমার খাইতে ভালো লাগতেছে ওইটাই সুষম খাদ্য হবে, জিনিসটা এরকম না। হ্যাঁ, টোটাল 6টা উপাদানকে আমি যদি পরিমাণগতভাবে সাজাই, তাহলে যেটা আমাদেরকে পুষ্টি দিবে, আমাদেরকে শক্তি দিবে এবং আমাদেরকে কি কর্মক্ষম করে তুলবে, এমন খাবারকে সাধারণত বলা হয় কি? সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। তাহলে 6টা উপাদান কি কি? যদি আমি বলি 6টা উপাদান কি কি আছে, 6টা উপাদান, তাহলে একটাকে বলা হয় কার্বোহাইড্রেট। এগুলোর নাম আমরা শুনেছি, কার্বোহাইড্রেট। তাহলে কার্বো মানে হচ্ছে মূলত কার্বন, আর হাইড্রেট মানে হচ্ছে জলায়ন। এই জন্য কার্বোহাইড্রেট বাংলা অর্থ হচ্ছে মূলত কার্বনের জলায়ন। কেমন? একটা নাম হচ্ছে প্রোটিন। দেখো, প্রোটিন শব্দটা একটা গ্রিক শব্দ যেটা প্রোটিওস শব্দ থেকে উৎপত্তি। প্রোটিন শব্দের অর্থ কি জানো? সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে প্রোটিনটা আমাদের দেহের জন্য এতই গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানীরা প্রোটিনটার নামই দিয়েছে গ্রিক ভাষায় কি? প্রোটিয়াস, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেমন? তাহলে গুরুত্বপূর্ণ। তাহলে একটা নাম হচ্ছে বলা হয় লিপিড। তাহলে লিপিড মানে কি? লিপিড মানে হচ্ছে কি? ফ্যাট। লিপিড মানে হচ্ছে ফ্যাট, অথবা যেটা আমরা চর্বি বলি। আচ্ছা, এরপরে একটা নাম হচ্ছে ভিটামিন। ভিটামিনটার বাংলা নাম হচ্ছে মূলত খাদ্য প্রাণ। খাদ্য প্রাণ। এটাকে আমরা বলি মিনারেলস। তাহলে মিনারেলস এর মানেটা হচ্ছে মূলত খনিজ লবণ। মিনারেলস এর মানেটা কি? খনিজ লবণ। মিনারেলস মানেটা হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ। এবং লাস্ট আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কি? পানি, তাই না? তাহলে এখন এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজ লবণ বা মিনারেলস এবং ওয়াটার, এগুলোর পরিমাণটা কেমন হবে, কোনটা কতটুকু খাইতে হবে? বিজ্ঞানীরা কেমন তারা এক্স্যাক্টলি কোনো জিনিস বলেনি, কিন্তু তারা একটা কেমন বেসিক একটা থিম তারা দিল যে কার্বোহাইড্রেটের পরিমাণটা 40% বেশি হওয়া উচিত নয়, প্রোটিনের পরিমাণটা 25%, লিপিডের পরিমাণটা অ্যারাউন্ড প্রায় 15%। তার মানে আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে 10% করে, বাকিগুলো 10% করে রাখা সবচেয়ে ভালো। আর পানির পরিমাণ সাধারণত 2 থেকে 3 লিটার। পানির পরিমাণটা কি? 2 থেকে 3 লিটার পার ডে। তাহলে এই হচ্ছে একটা বেসিক একটা থিম যে কার্বোহাইড্রেটের পরিমাণটা 40%, প্রোটিন 25%, লিপিড 15%, যেমন ভিটামিনটা 10%, মিনারেল 10% এবং
পানি থাকবে 2 থেকে 3 লিটার। তাহলে এই যে প্যাটার্নটা যদি আমরা মেনটেন করি, যদি আমরা এটা খাবার খাওয়ার সময় তো এত মেনটেন করতে পারবো না, কিন্তু এতটুকু মানে কার্বোহাইড্রেট মোটামুটি একটা লেভেলে, তারপর হচ্ছে প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার। তাহলে এই ক্যাটাগরি যদি আমরা মানি, তাহলে আমাদের দেহ নিউট্রিশন পাবে, মানে পর্যাপ্ত পরিমাণ যে পুষ্টিটা আমাদের দেহ পাবে, যার ফলে আমাদের দেহ শক্তি পাবে এবং আমরা কর্মক্ষম থাকবো। অল টাইম আমরা কি থাকবো? কর্মক্ষম থাকবো। তাহলে এই জিনিসটাকে সাধারণত বলা হচ্ছে ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য। এবং একটা খাদ্য পিরামিড যদি সাজানো হয়, তোমরা অনেকে হয়তো 9, 10 বইয়ের মধ্যে খাদ্য পিরামিডের ওই প্যাটার্নটা দেখেছো, তাই না? কারণ একটা যদি খাদ্য পিরামিড সাজানো হয়, তাহলে মানে কারণ এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ খাবারগুলোকে দিতে পারি। তাহলে ব্যালেন্স ডায়েটটাকে অনেক সময় আমরা খাদ্য পিরামিডের মধ্যেও কি শিফটিং করতে পারি, যে আমাদের মানে ফলমূল, শাকসবজি এগুলোর পরিমাণ সবচেয়ে বেশি থাকতে হবে, তারপরে ধরো কার্বোহাইড্রেট, তারপরে ধরো মনে করো যে প্রোটিন, তারপরে কি সবার উপরে লিপিড, এগুলোকে আমরা সেটাকে কেমন দিতে পারি, কেমন স্টেপ বাই স্টেপ আমরা স্থান দিতে পারি। এবার আসো আমরা একটু খাবারের সাথে সম্পর্কিত এনজাইমের ব্যাপারে একটু জানবো, যে খাবারের সাথে কি কি এনজাইম জড়িত। সাধারণত আমরা শর্করা জাতীয় খাবার এটাকে ভাঙার জন্য যে এনজাইমগুলো, প্রোটিন জাতীয় খাবারকে ভাঙার জন্য এনজাইম, এবং লিপিড জাতীয় খাবারকে ভাঙার জন্য যে এনজাইমগুলো থাকে সেগুলোর ব্যাপারেই কিন্তু বেশি আলোচনা। তাহলে শর্করাকে কেমন গ্রিক ভাষায় একটা সুন্দর নামে ডাকা হয়, কেমন যেটাকে আমরা সাধারণত বলি, কেমন শর্করাকে গ্রিক সাইনে সাধারণত বলা হয় অ্যামাইলো। গ্রিক শব্দ, যেটা পরবর্তী আস্তে আস্তে ইংলিশ করা হয়েছে, ইংরেজিতে কনভার্ট করা হয়েছে, কেমন যেটা হচ্ছে অ্যামাইলো। তাহলে অ্যামাইলো শব্দের অর্থ হচ্ছে স্টার্চ। মানে আমি যদি বলি তাহলে মোটামুটি শর্করাকে বা শ্বেতসারকে রিপ্রেজেন্ট করে আর কি। হ্যাঁ, শ্বেতসার, শর্করা বা শ্বেতসারকে রিপ্রেজেন্ট করে মূলত। তাহলে অ্যামাইলো, তাহলে আমি যদি বলি অ্যামাইলোলাইটিক, কি নামে আমি উচ্চারণ করলাম? কেমন? তাহলে অ্যামাইলো লাইটিক। তাহলে এই যে আমি উচ্চারণ করলাম অ্যামাইলোলাইটিক, তাহলে অ্যামাইলোলাইটিক শব্দের মানেটাই হচ্ছে মূলত কেমন কার্বোহাইড্রেট বিশ্লেষী অথবা শ্বেতসার বিশ্লেষী। কার্বোহাইড্রেট বিশ্লেষী অথবা শ্বেতসার বিশ্লেষী। তাহলে কার্বোহাইড্রেট বিশ্লেষী অথবা শর্করা বিশ্লেষী অথবা শ্বেতসার বিশ্লেষী, শর্করা বিশ্লেষী অথবা শ্বেতসার বিশ্লেষী। তাহলে এখানের মধ্যে বিজ্ঞানীরা কমন 4-5টা এনজাইমকে তারা আলোচনা করেছেন। তাহলে আমরা যদি 4-5টা এনজাইমের নাম একটু শুনি, তাহলে কি সে 4-5টা এনজাইম? তাহলে একটা এনজাইমের নাম হচ্ছে বলা হয় টায়ালিন। তাহলে একটা এনজাইমের নাম কি? টায়ালিন, যারা শর্করাকে ভাঙতে পারে, যারা মূলত, কারণ টায়ালিন নামটা উৎপত্তি কোথেকে আসছে জানো? টায়ালিন হচ্ছে একটা গ্রিক শব্দ, কেমন, যেটার এক্স্যাক্টলি শব্দের অর্থ হচ্ছে স্পিটাল। স্পিটাল লাইক, স্পিটাল মানে হচ্ছে, এটাকে যদি আমি কেমন ইংলিশ করি তাহলে হবে স্যালাইভা। মানে যারা লালারস ক্ষরণের মাধ্যমে যারা আসে তাদেরকে সাধারণত বলা হয় কি কেমন স্পিটাল, যেটা গ্রিক সাইনে বলা হয়, কারণ গ্রিক শব্দে বলা হয় টায়ালিন, কেমন, যেটা মূলত এই টায়ালিনটা সাধারণত টোলিয়াস শব্দ থেকে পরবর্তী এর উৎপত্তি আর কি। হ্যাঁ, তাহলে টায়ালিনের অর্থ হচ্ছে মূলত স্পিটাল অথবা স্যালাইভা। তার মানে অবশ্যই এটা দেখে বোঝা যাচ্ছে কি লালার গ্রন্থির যে লালারসটা আছে সেখান থেকে আসবে। তাহলে এক নাম হচ্ছে টায়ালিন, এক নাম হচ্ছে বলা হয় মল্টেজ। মল্টেজটা কি আসলে? মল্টেজ হচ্ছে মূলত এক ধরনের ডাইস্যাকারাইড। মল্টেজ হচ্ছে এক ধরনের ডাইস্যাকারাইড। এখন প্রশ্ন আসতে পারে যে ডাইস্যাকারাইডটা আবার কি, তাই না? ডাইস্যাকারাইড জিনিসটা আসলে কি? তাহলে ডাই মানে দুই, ডাই মানে কি? ডাই মানে হচ্ছে দুই, ডাই মানে দুই, হ্যাঁ, ডাই মানে দুই। আর স্যাকারাইড মানেটা হচ্ছে শব্দটা আসছে মূলত স্যাকারিন থেকে। স্যাকারিন শব্দের অর্থ হচ্ছে গ্লুকোজ। স্যাকারিন মানে কি? গ্লুকোজ। স্যাকারিন শব্দের অর্থ হচ্ছে মূলত গ্লুকোজ। স্যাকারিন শব্দটার অর্থ হচ্ছে মূলত গ্লুকোজ। তাহলে ডাইস্যাকারাইড এর মানে হচ্ছে দুই গ্লুকোজ বিশিষ্ট, অর্থাৎ মল্টেজ এমন একটা মানে এই মল্টেজটা আসলে এখানের মধ্যে আমি একটু যদি ভেঙে দিই, মল্টেজটা তো মূলত এনজাইম, কারণ এটাকে যদি আমি মল্টোজ লিখতাম প্রথমে, মল্টোজ, তাহলে সেটা হইতো একটা ডাইস্যাকারাইড, যেটাকে সাধারণত দুই কেমন গ্লুকোজ বিশিষ্ট একটা স্ট্রাকচারের সাথে আমি তুলনা করতেছি। তাহলে এটাকে ভাঙার জন্য যে এনজাইম লাগবে, তাকে আমরা সাধারণত মল্টেজ বলি। কি নামে ডাকি? মল্টেজ নামে ডাকি। তাহলে টোজ যেটা সেটা হচ্ছে যৌগ ডাইস্যাকারাইড, আর সেটাকে ভাঙার জন্য যে এনজাইম সেটার নাম কি? মল্টেজ। তাহলে যেটাকে বাংলা সাধারণত কেমন দ্বি শর্করা মানে দুইটা গ্লুকোজ বিশিষ্ট একটা স্ট্রাকচারকে পাওয়া যায়। এরপরে যদি আমি নামটা শিখি অ্যামাইলেজ, তাহলে একটু আগে মাত্র আমি পাইলাম অ্যামাইলো শব্দের অর্থ কি? অ্যামাইলো মানে কি? স্টার্চ বা শ্বেতসার। সাধারণত এই জিনিসটা অগ্নাশয় থেকে আসে। হ্যাঁ, এটা শর্করা বিশ্লেষী একটা জিনিস, এটা মূলত অগ্নাশয় থেকে আসে। কোত্থেকে আসে? অগ্নাশয় থেকে আসে। তাহলে এটা যেন কোত্থেকে আসতেছিল? এটা হচ্ছে মূলত আমাদের লালা গ্রন্থি, মানে আমাদের লালা রস থেকে এটা আসতেছিল। আর এটা কোত্থেকে আসতেছে? অগ্নাশয় থেকে আসতেছে।
যেমন মল্টেজ, এটা দুই জায়গা থেকে আসে, এটা লালারস থেকে আসতে পারে, আবার কি অগ্নাশয় থেকে আসতে পারে। যেমন আরেকটা এনজাইমের নাম আমরা যদি একটু শিখি, যেমন সুক্রেজ। সুক্রেজ কি এক ধরনের, সুক্রেজ হচ্ছে এমন ধরনের এনজাইম যে মূলত সুক্রোজের উপর কাজ করে, যেটা এক ধরনের ডাইস্যাকারাইড। তাহলে আমরা কিছু ডাইস্যাকারাইডের নাম যদি আমরা একটু শিখি, যেমন ধরো মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, সেলোবায়োজ। তাহলে এগুলো হচ্ছে মূলত কেমন কিছু ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি, ওই যে ডাই মানে দুই, স্যাকারাইড মানে কি, স্যাকারাইড আসছে স্যাকারিন থেকে, যার নাম হচ্ছে গ্লুকোজ। মানে যাদেরকে বাংলায় দুইটা গ্লুকোজ তুমি পাবা। হ্যাঁ, অনেক সময় গ্লুকোজ, অনেক সময় ডিরেক্টলি গ্লুকোজ পাবা, আবার অনেক সময় গ্লুকোজের অনুরূপ যে ঘাটনিক আইসোমার ফ্রুক্টোজও পাইতে পারো। গ্লুকোজ আর ফ্রুক্টোজকে আলটিমেটলি আণবিক সংকেত এক, কিন্তু ঘাটনিক সংকেতটা ভিন্ন। তাহলে এই যে মল্টোজ, ধরো মল্টোজের উপর যে এনজাইম কাজ করবে তার নাম কি হবে, মল্টেজ। সুক্রোজের উপর যে কাজ করবে সুক্রেজ, ল্যাকটোজের উপর কাজ করবে ল্যাকটেজ, সেলোবায়োজের উপর কাজ করবে কি, আলটিমেটলি কি এরকম ভাবে সেলোবায়োজ। অর্থাৎ এইভাবে কি এনজাইমগুলোর নাম আসছে। অর্থাৎ নামের শেষে এস কথা যুক্ত থাকলে সেটা এনজাইমকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছো কথা? যেমন মল্টেজ, অ্যামাইলেজ, ল্যাকটেজ, সুক্রেজ, এগুলো হচ্ছে ওজ মানে যৌগগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ। আর যদি বলি এনজাইম, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ, এভাবে আমরা বলি। তাহলে আমরা চার পাঁচটা কমন এনজাইম নাম আমরা শিখে গেলাম। তাহলে কি কি এনজাইমের নামগুলো ছিল? একটা নাম হচ্ছে টায়ালিন, একটা মল্টেজ, একটা অ্যামাইলেজ, একটা কি সুক্রেজ। তাহলে এই এনজাইমগুলোর নাম আমরা এখন একটু জানি। তাহলে আমরা এর পরের দিকে যাই, প্রোটিন বিশ্লেষী। আচ্ছা, প্রোটিনকে গ্রিক ভাষায় আর কি নামে ডাকা হয়? যেমন অনেক সময় তোমরা এরকম নাম শুনছো, তোমাদেরকে একটু শিখাই দিই। তোমরা যেমন ওই যে প্লাস্টিক পড়ার সময় এরকম নাম শুনছো না, যে অ্যামাইলোপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট, ইলেওপ্লাস্ট। তাহলে তোমাদেরকে একটু গ্রিক শব্দগুলো একটু শিখাই দিই। হ্যাঁ, তাহলে এটা তোমাদের জন্য সুবিধা হবে যে গ্রিক যে শব্দগুলোর মানেটা কি। যেমন অ্যামাইলো, অ্যামাইলো শব্দের অর্থ হচ্ছে মূলত শ্বেতসার বা শর্করা। কেমন? যেমন ইলায়ো, ইলায়ো শব্দটার অর্থ কি জানো? ইলায়ো শব্দের অর্থ হচ্ছে মূলত চর্বি বা ফ্যাট। যেমন এলিউরো, এলিউরো শব্দের অর্থ হচ্ছে মূলত প্রোটিন দানা, মানে প্রোটিন, প্রোটিন দানা বা প্রোটিন। তাহলে দেখো অ্যামাইল, এই জন্য শব্দটা আসছে, দেখো প্লাস্ট মানে হচ্ছে কোনো একটা জীবন্ত জিনিসকে, কোনো একটা জীবন্ত জিনিসকে সঞ্চয় করা, কোনো একটা জীবন্ত জিনিসকে আঁকড়ে ধরে থাকে, এটা হচ্ছে প্লাস্ট। হ্যাঁ, তাকে ধারণ করা। যেমন আমি যদি প্লাস্ট শব্দ অর্থটা বলি, কারণ প্লাস্ট শব্দটার অর্থ হচ্ছে মূলত কোন একটা জীবন্ত, কোন একটা জিনিসকে, জীবন্ত কোন একটা বস্তুকে সেটাকে কি করা, আঁকড়ে ধরা, আঁকড়ে ধরা অথবা ধারণ করা। কারণ অথবা আমি এক বাক্যে বলতে পারি ধারণ করা, ধারণ করা। তাহলে তখন আমি যদি বলি অ্যামাইলোপ্লাস্ট, তার মানে কি শর্করাকে ধারণ করতেছে, কেমন শ্বেতসারকে জমা করে রাখতেছে, কেমন ধারণ করা বা জমা করা। কেমন আমি যদি বলি ইলায়োপ্লাস্ট, তার মানে কি লিপিড বা চর্বিকে ধারণ করতেছে। আমি যদি বলি এরিওলোপ্লাস্ট, তার মানে প্রোটিনকে ধারণ করতেছে। তখন আমি যদি অর্থটা বুঝতে পারি, তাহলে এটা কিন্তু আমার জন্য খুবই ইজি, যে আমি ইজিলি এটা বলতে পারবো যে কোনটা কখন। এই জন্য না বুঝে অর্থ না শিখে পড়া কখনোই উচিত না। কারণ দেখা যাবে অর্থ না শিখে তুমি যদি পড়ো, তাহলে দেখা যাবে আস্তে 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 তোমার কিন্তু ওই মানে মনে রাখার দক্ষতা তোমার ক্ষেত্রে কমে আসবে। কেন? কারণ তুমি তো অর্থটা বুঝতেছো না। তো তুমি তো আন্তাজি মনে করো যে সাময়িক পরীক্ষা পাশ করার জন্য একটু মুখস্থ করে গেলা, পরে দেখা গেলো আবার 2-3 দিন পরে এটা মনে নেই, অথবা পরীক্ষা হলে গেলে অনেক সময় আমরা জিনিসগুলোকে ভুলে যাই না বোঝার কারণে। তাহলে আশা করি যে এখন তোমরা বুঝতে পারবা যে অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট এখন মনে থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রিক শব্দ, এগুলোর বাংলা অর্থটি শিখতে হয়। তাহলে এখন খেয়াল করে দেখো, প্রোটিন বিশ্লেষী এনজাইম কি কি আছে। দেখো আমি যদি 3টে এনজাইমের নাম আমি লিখবো, কারণ এই 3টে এনজাইমই সবচেয়ে বেশি কাজে লাগে। এক নাম হচ্ছে পেপসিন, কি নাম? পেপসিন। একটাকে বলা হয় ট্রিপসিন, ট্রিপসিন। একটাকে বলা হয় কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন। তাহলে আমি যদি একটু অর্থটা শিখি, তাহলে এই সবগুলো জিনিস কিন্তু গ্রিক শব্দ, সবগুলো জিনিস হচ্ছে গ্রিক ওয়ার্ড। কেমন? সবগুলো জিনিস কি মূলত গ্রিক ওয়ার্ড। তাহলে পেপসিন, কেমন? এই যে পেপসিন শব্দটা পেপসিস শব্দ থেকে আসছে, পেপসিস। হ্যাঁ, এই শব্দ থেকে আসছে মূলত পেপসিস শব্দ থেকে। তাহলে পেপসিন কেমন? এই জিনিসটার মানে কি জানো? পেপসিন শব্দটার মানে কি জানো? কারণ পেপসিন মানে হচ্ছে ডাইজেস্ট। কেন? পেপসিন মানে হচ্ছে ডাইজেস্ট, মানে যে হজমের জন্য দায়ী থাকে। সাধারণত আমরা কেমন ওই যে পেটের কথা চিন্তা করে আমরা একটা জিনিস, ধরো আমি যদি পেট যদি এখন ঘুটুর মুটুর শুরু করে দেয় বা পেটে খুব অশান্তি হচ্ছে, তো আমরা সেটাকে কি বলি? যে ধর হজমে অস্বাভাবিকতা হচ্ছে, ঠিকভাবে হজম হচ্ছে না, বদ হজম হচ্ছে। এই যে শব্দটা উচ্চারণ করতেছেন দেখো, বদ হজম। তার মানে
হজমের সাথে রিলেটেড, অর্থাৎ এদের লোকেশনটা হচ্ছে আমাদের স্টমাকের মধ্যে। কিসের মধ্যে? আমাদের স্টমাকের মধ্যে। কারণ স্টমাকের মধ্যে কোনো ঝামেলা হলে আমরা কি বলি? তোর পেট ঢেকুর আসতেছে, পেট মানে পেট ফাঁপা, বদহজম হচ্ছে, এরকম আমরা বলি। এই জন্য প্যাপসিন শব্দটা আসছে প্যাপসিস থেকে, যার মানে হচ্ছে মূলত ডাইজেস্ট। হ্যাঁ, যেটা আমরা ডাইজেশনও বলতে পারি, ডাইজেস্ট বা ডাইজেশন। আচ্ছা, এবার দেখো ট্রিপসিন। ট্রিপসিন শব্দটার, কারণ এটা একটা গ্রিক শব্দ, কারণ এই ট্রিপসিন শব্দের অর্থ কি জানো? ট্রিপসিন শব্দের অর্থ হচ্ছে ফ্রিকশন, অথবা টু রাব, অথবা আমরা এটাকে বলতে পারি রাবিং ডাউন। কি নামে বলতে পারি? রাবিং ডাউন। অর্থাৎ কোনো জিনিসকে ভালোভাবে চিপে তারপর বের করা, কোনো জিনিসকে ভালোভাবে চিপে তারপরে বের করা। কেমন? কোনো জিনিসকে ভালোভাবে, ধরো একটা জিনিসকে ঘষা মাজা করে তারপরে বের করা, অথবা কোনো জিনিসকে চিপে বের করা। এবং বলা হয় অগ্নাশয়। অগ্নাশয় থেকে কেমন সহজে এই এনজাইমটা আসতে চায় না, কেমন তাকে গ্লিসারিনের সাথে ভালোভাবে পেস্ট করে, মানে গ্লিসারিনের সাথে ভালোভাবে মিশিয়ে যখন আমরা চাপ দিব অগ্নাশয়কে, মানে অগ্নাশয়কে যখন অনেক বেশি স্টিমুলেট দেওয়া হয়, অগ্নাশয়ের মধ্যে যখন এক ধরনের উদ্দীপনা যায়, তখন সে গ্লিসারিনের সাথে নিয়ে কেমন অগ্নাশয় কি করে, কেমন তার অভ্যন্তরীণ একটা ফ্রিকশন, মানে এটা ঘর্ষণের মতো জিনিস কাজ করে, যার ফলে এখান থেকে ট্রিপসিন নামক এই এনজাইমটা চলে আসে। যেমন কাইমোট্রিপসিন, সেম একই ক্যাটাগরি। আমরা একটু জানা দরকার, ট্রিপসিন তো বুঝলাম যে ফ্রিকশন, কারণ আর কাইমো শব্দের অর্থটা কোথেকে আসে জানো? কাইমো শব্দের অর্থ মূলত কাইম। কেমন? গ্রিক কাইম শব্দের অর্থ হচ্ছে মূলত জুস। বাংলা আমি যদি ইংলিশ করি তাহলে হবে জুস, বাংলা করলে হবে কি? রস। মানে এগুলো এক ধরনের রসের মতো এক ধরনের স্ট্রাকচার। তাহলে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন মূলত একবারই আসে, অর্থাৎ অগ্নাশয়ের মধ্যে যখন একটা উদ্দীপনা যায়, কেমন এক ধরনের জন্য উদ্দীপনা যায়, বিশেষ করে সিক্রেটিন নামক এনজাইমের সাথে, মানে এনজাইম বলতেছে কেন, সিক্রেটিন নামক একটা হরমোন, সিক্রেটিন নামক একটা হরমোনের সাথে যখন উদ্দীপনাটা যায়, তখন মূলত এক ধরনের কি, মানে এক ধরনের, মানে তার পুরো অগ্নাশয়ের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি, এক ধরনের ফ্রিকশন তৈরি হয়, এবং যার ফলে ওখান থেকে কি গ্লিসারিনের সাথে মিশ্রিত হয়ে আস্তে আস্তে এই ট্রিপসিন আর কাইমোট্রিপসিন এগুলো নিশ্চিত হয়। আর এগুলো হচ্ছে এক ধরনের জুস বা রসের মতো। আচ্ছা, কাইম যেহেতু আসছে, তোমাদেরকে আরেকটা জিনিস একটু শিখাই দিই, সেটা হচ্ছে কাইল জিনিসটা আবার কি? কাইল, ধরো কাইমের সাথে মিল আছে, এরকম শব্দ দেখো, কেমন কাইমের সাথে মিল আছে, দেখো একটা শব্দের নাম কি? কাইল। তাহলে কাইল জিনিসটা আবার কি? কাইল হচ্ছে, এটাও এক ধরনের রস, এটাও এক ধরনের গ্রিক শব্দ, এটা এক ধরনের রস, তবে এটার অর্থ হচ্ছে মূলত আমরা এটাকে বলি কেমন হোয়াইটিশ, কেমন মিল্ক লাইক ফ্লুইড, অর্থাৎ আমাদের কেমন দুধের মতো সাদা। যদি আমি একদম সহজভাবে বলি যে কাইলটা হচ্ছে এমন একটা বিশেষ বস্তু, কেমন সাধারণত আমাদের রক্তের কেমন বিকল্প, মানে রক্তের বিকল্প না, মূলত রক্তের সাথে আর একটা বিশেষ কেমন রক্তের মতোই পরিবহনের মতো এরকম কাজ করে, যার নাম হচ্ছে লসিকা। এই লসিকার সাথে যদি কখনো চর্বি মিশে যায়, লসিকার সাথে যদি কখনো চর্বি মিশে যায়, তাহলে কারণ এটা দুধের মতো একদম স্বচ্ছ, মানে একদম, মানে দুধের যে কালারটা সেই কালারের মতো দেখাবে, সেই জন্য এটাকে সাধারণত বলা হয় কি? কাইল বলা হয় অনেক সময়, কাইল। দেখো একটা হচ্ছে কাইম, মানে কিন্তু কি কেমন জুস বা রস, যেমন আমরা বলি কি গ্যাস্ট্রিক কাইম, এরকম ভাবে বলা হয়। হ্যাঁ, তাহলে প্যাপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এই শব্দগুলো আশা করা যায় তোমাদের এখানে ক্লিয়ার। তাহলে আমরা এর পরের দিকে যাই একটু। হ্যাঁ, লিপিড বিশ্লেষী এনজাইম কি আছে? তাহলে লিপিড বিশ্লেষী, তাহলে আমি যদি বলি এটার নাম যদি ধরো অ্যামাইলোলাইটিক হয়, শর্করা বিশ্লেষী, তাহলে এটার নাম কি হবে বলো তো? প্রোটিন বিশ্লেষী, প্রোটিওলাইটিক। প্রোটিন বিশ্লেষী, লাইটিক মানে বিশ্লেষী। যেমন আমি যদি বলি হাইড্রোলাইটিক, এটা অর্থ কি হবে বলতো? হাইড্রোলাইটিক, আর্দ্র বিশ্লেষণ, তার মানে কি? বিশ্লেষী বুঝাচ্ছি, ভাঙা বুঝাচ্ছে। দেখো লিপিড বিশ্লেষী, তার মানে কি হবে? লিপোলাইটিক, তাই না? তাহলে লিপোলাইটিক গুলো সাধারণত লাইপেজ, ফসফোলাইপেজ, এস্টারেজ, যেমন কোলেস্টেরল হইতে পারে, কেমন গ্লিসারল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ এগুলো হইতে পারে, যেমন লেসিথিনেজ এরকম হইতে পারে। তাহলে এগুলো খুবই কমন, লাইপেজ, ফসফোলাইপেজ, এস্টারেজ এবং লেসিথিনেজ। তাহলে এগুলো খুবই কমন, তাই না? লাইপেজ, ফসফোলাইপেজ, এস্টারেজ এবং লেসিথিনেজ। আসলে এই সবগুলো জিনিস মূলত ফসফোলিপিডের ক্যাটাগরি থেকে, মানে ফসফোলিপিড জাতীয় স্ট্রাকচারের উপর বেশি কাজ করে। হ্যাঁ, ফসফোলিপিড জাতীয় স্ট্রাকচারের উপর বেশি কাজ করে। কেমন? যেমন ওই যে ফসফোলাইপেজ দেখো, তার মানে লাইপেজ, ফসফোলাইপেজ, এস্টারেজ এবং লেসিথিনেজ। তাহলে আমাদের একটু জানা উচিত, সেটা হচ্ছে এই যে আমাদের যে খাবারগুলো আছে, এই যে খাবারগুলো, ধরো আমি একটা শর্করা জাতীয় খাবার খেলাম, এই খাবারটা আমার বডিতে গিয়ে কিন্তু গ্লুকোজে কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হয়ে যাবে? গ্লুকোজে, যেটা সংকেতটাকে C6H12O6। তার মানে
শর্করা জাতীয় খাবার আমার বডিতে ঢোকা মাত্র সেটা গ্লুকোজে কনভার্ট হবে। প্রোটিন জাতীয় যে খাবারগুলো আমার বডিতে ঢোকা মাত্রই সেটা মূলত দেখা যায় সে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের সংকেতটা একটু আমাদের জানা উচিত। ধরো অ্যামাইনো অ্যাসিডটা জিনিসটা দেখতে কেমন, যেহেতু অ্যামাইনো অ্যাসিড, খেয়াল করে দেখো অ্যাসিড তার মানে অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে। অ্যামাইনো তাহলে অবশ্যই অ্যামাইনো মূলক থাকবে, একটা এইচ থাকে আর একটা অ্যালকাইল গ্রুপ থাকে। এই হচ্ছে মূলত একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত। আর লিপিড জাতীয় যে কোনো খাবার যদি আমি খাই, লিপিড জাতীয় কেমন, ওই খাবারটা ভেঙে গিয়ে সাধারণত ফ্যাটি অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড তৈরি করে। ফ্যাটি অ্যাসিড তৈরি করে, সাথে সামান্য পরিমাণ কিছু গ্লিসারল পাওয়া যায়। তাহলে আমি যদি লিপিড জাতীয় খাবার খাই, মনে করো যে আমি একটা মুরগির মাংস ওই সূর্যমুখী সয়াবিন তেল দিয়ে রান্না করে খাইলাম, কেমন সুন্দরভাবে ভালোভাবে রান্না করলাম, প্রসেসিং করলাম। তাহলে এই যে তেলটাকে আমি ব্যবহার করছি, তেল কি? লিপিড। এটা দেহের মধ্যে গিয়ে কিসে কনভার্ট হয়ে যাবে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট হয়ে যাবে। তাহলে ফ্যাটি অ্যাসিড জিনিসটা কি, এটা একটু আমাদের জানা দরকার। গ্লুকোজের সঙ্গে এটা লিখলাম না, এটা আমরা কম বেশ সবাই পারি। হ্যাঁ, তাহলে ফ্যাটি অ্যাসিড জিনিসটা আসলে কি জানো? ফ্যাটি অ্যাসিড হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে, তার সাথে কেমন একটা কার্বনের চেইন থাকবে, কার্বনের চেইন থাকবে। কারণ এই চেইনটা সাধারণত বলা হয় অনেক সময় 16 থেকে 20টা কার্বন জনিত একটা চেইন থাকতে পারে, এবং এই চেইনটা কেমন হইতে পারে? ছোট আকৃতির। যদি চেইনটা ছোট হয় মানে এটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে মনে করো যে একটা কার্বনের চেইন, ধরো কেমন, ধরো সাপোজ আমি এখানের মধ্যে ধরো আমি দিলাম OH দিলাম, এখানের মধ্যে ধরো আমি দিলাম অক্সিজেন, ধরো এখানের মধ্যে কার্বন দিলাম, ধরো এখানের মধ্যে কার্বন দিলাম, এখানের মধ্যে কার্বন দিলাম, এখানের মধ্যে কার্বন দিলাম, তাহলে ধরো এখানে H, তাহলে H দিয়ে আমি হাতগুলোকে ধরো পূর্ণ করে দিলাম, H গুলো বসে হাতগুলো ধরো পূর্ণ করলাম। হ্যাঁ, ধরো তার মানে খেয়াল করে দেখো তো, তাহলে আমি একটা খেয়াল করে দেখো, তাহলে আমি একটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক রাখলাম, তার সাথে একটা চেইন দিয়ে দিলাম, এটাকে হচ্ছে কি আলমিল ফ্যাটি অ্যাসিড। মনে করো এটা চেইনটা পরিমাণে ছোট, আমি চাইলে আরো বড় করতে পারতাম। তার মানে এই জন্য বলা হয় ছোট বললে আমরা বলি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। যদি একটু কেমন একটু মাঝারি মানের হয় তাহলে আমরা কি মিডল চেইন ফ্যাটি অ্যাসিড। যদি একটু বড় লম্বা চেইন যদি বিবেচনা করো, অনেক কার্বন যদি যুক্ত করে দিই, সেটাকে আমরা বলি কি কেমন লম্বা চেইন ফ্যাটি অ্যাসিড বা লং চেইন ফ্যাটি অ্যাসিড, এমন করে হইতে পারে। আর গ্লিসারল জিনিসটা কি? গ্লিসারলটাকে সাধারণত বলা হয় ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল। গ্লিসারলটা আসলে কি জানো? গ্লিসারল হচ্ছে মূলত, কারণ আমি যদি এখানের মধ্যে একটু লিখে দিই তোমাদেরকে, তাহলে এটা তোমাদের জন্য ইজি হবে বুঝতে, কারণ আমরা না বুঝে কোনো জিনিস পড়াশোনা করব না। হ্যাঁ, ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল, ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল। তাহলে ট্রাইহাইড্রক্সি অ্যালকোহলটা জিনিসটা আবার দেখতে কেমন? মনে করো ট্রাইহাইড্রক্সি মানে কি বোঝা যাচ্ছে 3টা হাইড্রক্সিল মূলক থাকবে। কেমন, ধরো আমি 3টা কার্বন দিলাম, একটা কার্বনের সাথে CH2, একটা কার্বনের সাথে CH, একটা কার্বনের সাথে দেখো CH2 দিলাম, তাহলে এখানের সাথে একটা OH বসাই দিলাম, এখানের সাথে একটা OH বসাই দিলাম, দেখো এখানের সাথে একটা OH বসাই দিলাম। মানে সোজা কথা আমি প্রথমে ধরো 3টা কার্বন আঁকছি আর কি। হ্যাঁ, 3টা কার্বন এঁকে মনে করো যে আমি 3টার সাথে 3টা হাইড্রক্সিল মূলক প্রথমে বসাই দিয়েছি, তাহলে আমার ট্রাইহাইড্রক্সি হয়ে গেছে। তাহলে বাকি হাতগুলো আমি কি দ্বারা পূরণ করবো? তাহলে বাকি হাতগুলো আমি হাইড্রোজেন দ্বারা পূরণ করবো, এটাই তো এখানের মতো সংকেত। তাহলে এটাকে বলা হয় ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল, ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল। অথবা আমরা কি এটা অনেক সময় এই গ্লিসারলটাকে অনেক সময় গ্লিসারিনও বলা হয়। হ্যাঁ, এটাকে অনেক সময় সাধারণত 2 এর বেশি গেলে অনেক সময় এটাকে আমরা পলিহাইড্রক্সি বলতে পারি। 2 এর বেশি গেলে সাধারণত আমরা ট্রাই না বলি, সেটাকে আমরা পলি বলি, সেটাকে অনেক সময় পলিহাইড্রক্সি অ্যালকোহল বলা যায়, কোনো অসুবিধা নেই। কারণ যেন মনো ডাই, তারপর আমরা পলি বলে ফেলি। হ্যাঁ, অথবা ট্রাই বললেও তোমার হবে, যেহেতু 3টা আছে। তাহলে ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল। তাহলে দেখো ফ্যাটি অ্যাসিড দেখতে কেমন, গ্লিসারল দেখতে কেমন, অ্যামিনো অ্যাসিড দেখতে কেমন, তারপর উপরে দেখো যে গ্লুকোজটা দেখতে কেমন। তাহলে আশা করা যায় তোমরা পরিপাক সম্পর্কে একটা বেসিক খুব তথ্যবল একটি ক্লাস করলে। ক্লাসটি তোমার কেমন লেগেছে তুমি কমেন্টে চাইলে জানাইতে পারো। কেমন ধীরে ধীরে আমরা টপিক টু টপিক আলোচনা করব, এবং আমরা একটু শেখার চেষ্টা করব যে বায়োলজি মানে একটি আনন্দদায়ক একটা বিষয়, এবং যেটার অর্থ বুঝে বুঝে পড়লে কেমন খুব বেশি একটা টেনশন নেওয়ার প্রয়োজন পড়ে না, এবং অর্থ বুঝে পড়লে দীর্ঘদিন মনে থাকবে। সো থ্যাংক ইউ।